মুখ্যমন্ত্রী তো যোগ্য অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি সবার সঙ্গে বৈঠক করে পরামর্শ দিচ্ছেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এসএসসির কথা বলি। দেখুন, প্রথমত যোগ্য অযোগ্য এই ন্যারেটিভটাই কিন্তু ভুল। প্রশ্ন হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়া। আপনারা যদি কলকাতা হাইকোর্টের রায় পড়ে থাকেন বা সুপ্রিম কোর্টের রায় পড়ে থাকবেন, দেখবেন পরিষ্কার বলছে যে দুর্নীতিমূলক প্রক্রিয়া শুরু থেকে এই দুর্নীতি। সুতরাং এই প্রক্রিয়ায় যারা সুবিধে পেয়েছেন তারা সকলেই দুর্নীতির শিকার। একদল সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, মানে ধরুন একদল চুরি করতে ঢুকেছেন, বামাল ধরে ফেলেছেন আপনি 5 জনকে, আর কয়েকজনকে বামাল ধরতে পারেননি। যেভাবে পার্থক্য করেন এক্ষেত্রে সেই পার্থক্যটা হয়েছে যে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, যা রাজ্য সরকার এসএসসি বিভিন্ন সময় এফিডেভিট দিয়ে স্বীকার করে নিয়েছেন, আর কিছু কিছু মানুষ যাদের চিহ্নিত করা যায়নি। সুতরাং যোগ্য অযোগ্য বললে মনে হবে যে প্রক্রিয়াটা ভালো। এই যোগ্য অযোগ্য ন্যারেটিভ যারা তৈরি করছেন তারা মমতার হয়ে দালালি করছেন, সে যাই করুন। পরিষ্কার বলতে হবে দুর্নীতিমূলক প্রক্রিয়া, তার জন্য এই সরকারের দুর্নীতিমূলক সিদ্ধান্তই দায়ী। এই শিক্ষকদের মানে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার দ্বারা যারা শিক্ষক হয়েছেন তাদের কি পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই। রাজ্য সরকার যদি তাদের ভালো চাইতেন তাহলে বলতেন দ্রুত আমরা পরীক্ষা নিয়ে তোমাদের ব্যবস্থা করছি। অনেকেই আছেন যারা মেধার ভিত্তিতে আবার ফিরে আসবেন, চাকরি পেতে পারেন, কিন্তু তাদের ঘুলিয়ে দেওয়া হচ্ছে, তাদের আরো দুর্নীতির জটে জড়িয়ে ফেলা হচ্ছে। সরকার বলছে রিভিউ পিটিশন করবো, সব রায় বদলে যাবে। কি বলবেন? ওরা একটা দরখাস্ত করলেন, সেই দরখাস্ত করলেন, সেখানে বললেন আমরা রায় মেনে নিচ্ছি, আমাদের পরীক্ষা নিতে সময় লাগবে। সুপ্রিম কোর্ট বলে দিলেন হলফনামা দাখিল করো, এবং যদি হলফনামা দাখিল না করো তাহলে কড়া ব্যবস্থা নেব। যারা গিয়ে স্বীকার করে নিয়েছেন রায় মেনে নিচ্ছি, তারপর কিছু রিভিউ হবে। এগুলো হচ্ছে ভাঁওতা দেওয়া, মানে যারা কঠিন কথা হয়ে যাবে, যাদের স্বভাবে হচ্ছে বিকাশবাবু, আমরা দেখলাম কয়েকজন আপনার চেম্বারের সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন, তারপর কোর্ট কড়া পদক্ষেপ নিলেন। যাদের বিরুদ্ধে সমন জারি হলো তারা অনেকে দেশ ছেড়ে চলে গেছেন এই মুহূর্তে, কি বলবেন? দেশ ছেড়ে যান, যেখানেই যান, ভারতবর্ষে ফিরতে হবে, আদালতের মুখোমুখি হতে হবে। পালাবার পথ নাই নাই রে, জম আছে পিছে। ছেলেবেলায় একটা গান শুনেছিলাম, খুব মনে লেগেছে গানটা। কিন্তু বিকাশবাবু, এরা মানে কি পরিস্থিতি হলো, এরা চলে গেলেন আপনাদের ওখানে গিয়ে? নোংরা দৃষ্টি, এটা পরিকল্পিত। এটা আপনারা যদি বিশ্লেষণ করেন দেখবেন যে 2011 যখন মমতা ক্ষমতায় এলেন, আমার তো স্পষ্টই বক্তব্য যে মমতার ক্ষমতা আসাটাও একটা দুর্নীতিমূলক রাজনৈতিক প্রক্রিয়া। সেটা বৃহত্তর রাজনৈতিক বিশ্লেষণ, তার মধ্যে যাচ্ছি না। তারপর থেকে তারা চারিদিকে এত গুন্ডামি করেছেন, গ্রামের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বামপন্থী মানুষরা ছিলেন ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, জোর করে টাকা আদায় করেছেন, লোকে ভয়ে সন্ত্রস্ত ছিল। সব জায়গায় ওরা দখলদারি চালিয়ে গেছে। শহরের বুকে ট্রেড ইউনিয়ন অফিস দখল করে নিয়েছে, টালিগঞ্জের বুকে সিপিআইএম এর পার্টি অফিস দখল করে নিয়েছে। এইরকম নির্মম অত্যাচারের মুখে কোন রকম প্রতিবাদ বা প্রতিরোধ হচ্ছিল না। একমাত্র বাধা হয়েছে ওদের হাইকোর্ট। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তৃণমূল কংগ্রেস সরকার সিদ্ধান্ত করেছেন, হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, ওরা হেরেছেন 80% ক্ষেত্রে। অতএব ওরা বুঝে গেলেন যে ওদের বাধা দানের ক্ষেত্রটা হচ্ছে বৌদ্ধিক জগৎ। আদালতে তো ঘুষোঘুষি হয় না, কুস্তি হয় না। অতএব সেখানে আদালতকে আক্রমণ করো। এবং লক্ষ্য করবেন আপনারা, যখন মমতার নির্বাচনী মামলাটা কৌশিক চন্দ্র বিচারপতি, সবে তিনি বিচারপতি হয়েছেন, তার কোর্টে গেল, তৃণমূল কংগ্রেসের আইনজীবীর রাস্তায় নেমে পড়লেন, তাকে আক্রমণ করলেন। এবং আরো লজ্জার কথা কি জানেন তো, যখন বিচারপতি তাদের 5 লক্ষ টাকা জরিমানা করলেন, মমতা সেই জরিমানা জমা দিলেন। মানে প্রকারান্তরে তিনি বিচারপতির উপর আক্রমণে তার যে মদত ছিল স্বীকার করলেন। তারপর ধরুন যখন এই সমস্ত মামলা চলছে, আমি নাম করছি না, একের পর এক বিচারপতি যেখানেই যে ঘরেই এই মামলা শুনানি হয়েছে তাদের বিরুদ্ধে ওরা বাজারে কুৎসায় নেমে পড়েছেন। আজকে যখন দেখতে পাচ্ছেন যে ওরা যাদের সংগঠিত করেছেন, টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তারা প্রশ্ন তুলছেন, তখন আক্রমণ করো সেই সব আইনজীবীদের এবং বিচারপতিদের। 21শে জুলাই মঞ্চ দেখেছেন, আক্রমণ করেছেন। ইন্ডোর স্টেডিয়ামে যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেখানে সরকার সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে মেনে নেবে, তা না করে
তিনি যারা এই রায়ের ফলে যে শিক্ষামন্ত্রী তো যোগ্য অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি সবার সঙ্গে বৈঠক করে পরামর্শ দিচ্ছেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এসএসসির কথা বলি। দেখুন, প্রথমত যোগ্য অযোগ্য এই ন্যারেটিভটাই কিন্তু ভুল। প্রশ্ন হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়া। আপনারা যদি কলকাতা হাইকোর্টের রায় পড়ে থাকেন বা সুপ্রিম কোর্টের রায় পড়ে থাকবেন, দেখবেন পরিষ্কার বলছে যে দুর্নীতিমূলক প্রক্রিয়া শুরু থেকেই দুর্নীতি। সুতরাং এই প্রক্রিয়ায় যারা সুবিধে পেয়েছেন তারা সকলেই দুর্নীতির শিকার। একদল সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, মানে ধরুন একদল চুরি করতে ঢুকেছেন, বামাল ধরে ফেলেছেন আপনি 5 জনকে, আর কয়েকজনকে বামাল ধরতে পারেননি। যেভাবে পার্থক্য করেন এক্ষেত্রে সেই পার্থক্যটা হয়েছে যে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, যা রাজ্য সরকার এসএসসি বিভিন্ন সময় এফিডেভিট দিয়ে স্বীকার করে নিয়েছেন, আর কিছু কিছু মানুষ যাদের চিহ্নিত করা যায়নি। সুতরাং যোগ্য অযোগ্য বললে মনে হবে যে প্রক্রিয়াটা ভালো। এই যোগ্য অযোগ্য ন্যারেটিভ যারা তৈরি করছেন তারা মমতার হয়ে দালালি করছে। সে যাই করুন, পরিষ্কার বলতে হবে দুর্নীতিমূলক প্রক্রিয়া, তার জন্য এই সরকারের দুর্নীতিমূলক সিদ্ধান্তই দায়ী। এই শিক্ষকদের মানে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার দ্বারা যারা শিক্ষক হয়েছেন তাদের কি পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই। রাজ্য সরকার যদি তাদের ভালো চাইতেন তাহলে বলতেন দ্রুত আমরা পরীক্ষা নিয়ে তোমাদের ব্যবস্থা করছি। অনেকেই আছেন যারা মেধার ভিত্তিতে আবার ফিরে আসবেন, চাকরি পেতে পারেন, কিন্তু তাদের ঘুলিয়ে দেওয়া হচ্ছে।